আবার একই প্ল্যাটফর্মে মা ছেলে দুজনেই ছিল। মানে সজীব ওয়াজেদ জয়ও ছিল, শেখ হাসিনাও ছিল এবং ওয়ার্ল্ডের ১ নাম্বার ক্রিকেট প্লেয়ার সাকিবুল হাসান ছিল এবং শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নফেল উনিও ছিলেন। যখন প্রোগ্রামটা শুরু হচ্ছিল তখন দেখলাম আমার এখান থেকে লাইভ চলতে প্রচুর কমেন্টস আসছিল, এআই দিয়ে ভাষণ দিবে, এই আসবে না রে, ওই না রে, সেটা প্রচুর। এরপরে যখন উনি তবে এরা ভাষণ এর ভিতরে আমি হঠাৎ করে দেখলাম যে একটা সাউন্ড হলো যে মানে বলছেন ওখান থেকে একজন বলছেন যে সম্ভবত শেখ হাসিনা জয়েন করেছেন। তখন উনি বললেন যে হ্যাঁ আমি জয়েন করেছি, আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? তখন অন্ত একজন বলছে জি আওয়াজ শুনতে পাচ্ছি ক্লিয়ার। তখনই আমি বুঝলাম যে উনি রিয়েলি জয়েন করে ফেলছে। এরপরে যখন তোমার ওনার পালা আসলো, উনি প্রায় 12 মিনিট যাবত টোটাল সিচুয়েশন 2024-এর জুলাই আগস্টের কাহিনী, ডাক্তার ইউনূস কাহিনী এবং বর্তমান সব মিলে উনি একটা বিশাল 10 মিনিট একটা ভাষণ দিলেন। এরপরে উনি সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করলো, উনি 2টা বা 3টা দেওয়ার পরে উনি বললেন যে ঠিক আছে বাকি প্রশ্নের জবাব জয় দিবে। জয়কে সার্জিও গোল নিয়ে যখন একটা প্রশ্ন করা হলো সে জবাব দিল, দ্বিতীয় জবাবটাও দিল, তৃতীয় জবাবের সময় আবার নেত্রী এসে হাজির। নেত্রী বলছে আমি দিচ্ছি, কারণ আসলে এমন কিছু পলিটিক্যাল কথাবার্তা জিজ্ঞেস করা হচ্ছে যেটা জয়ের দ্বারা সম্ভব, নেত্রীর দ্বারাই সম্ভব। তখন উনি সবাই অবাক হয়ে গেছে, সবাই মনে করছে উনি চলে গেছে, কিন্তু উনি যাননি। উনি মানে মাইকটা মিউট করে বসেছিলেন, শুনতেছিলেন কে কি বলতেছে না বলতেছে, কি প্রশ্ন। এরপর উনি জবাব দিলেন, বেশ কিছু প্রশ্নের জবাব দিলেন, সবকিছু দিলেন। এরপর অনেকের প্রশ্নের জবাব দিতে পারেন নাই, তখন বললেন যে উনি নিজেই বললেন যে আপনারা সকলে ইমেল করেন, আমার ইমেল দেওয়া আছে, ইমেল করেন, আমি আপনাদের জবাব পৌঁছে দেব। এর ভিতরে স্প্যানিশ মিডিয়ার একজন, এপির, এ ধরনের আরো অনেকেই প্রশ্ন করছে, এনডিটিভি ফিবি সবকিছু। আসলে সারা পৃথিবীর বিভিন্ন মিডিয়ার লোকজন ছিল এখানে। গতকালকে তোমার লাইভে বলছিলাম যে এখানে 4,500 ইয়ে ছিল সাংবাদিক, রেজিস্ট্রেশনের জন্য ওয়েট করতেছিল, কিন্তু ওদের ক্যাপাসিটি ছিল সম্ভবত 350 350 জন। সেখানে 305 জন শুধু সাংবাদিকই জয়েন করছে। তো এখন যাইয়া পরে দেখা গেছে লাস্টে এছাড়াও কিছু গেস্ট আছে না, যারা আয়োজক আছে, এদের সব মিলিয়া সিটার হয় না, তখন আর করে নাই। আমি বললাম, তোমাকে বলছিলাম যে আমি কনফার্ম ইনফরমেশন ছিল চন্দন নন্দী, উনি আমাকে বলছিলেন আজকে আবার এই প্রোগ্রামের পর 1.5 ঘন্টা পরে চন্দন নন্দী আমার লাইভে আসছিলেন আমার চ্যানেলে। সেখানে ওনাকে আমি সাথে করে জিজ্ঞেস করি, কি দাদা আপনি কি রাগ করে গেলেন না নাকি? তখন উনি আস্তে আস্তে বলে, দাদা আপনারা তো কালকেই বলছিলাম যে আমি রেজিস্ট্রেশনটা করতে পারিনি। প্রথমে দেখলাম যে ঢুকা যায়। আমি বললাম যে আস্তে ধীরে করবো, আস্তে ধীরে করতে যাই, শেষ মুহূর্তে যাই আর আমি রেজিস্ট্রেশনই করতে পারিনি। পর আবার জার্মান ভিত্তিক একটা ইয়ে আছে, টিভি চ্যানেল আছে, DW, ওরা একটা লাইভ করছে ওখানে। ওরা বললো যে মানে ইয়ের সামনে প্রায় 3,500 সাংবাদিক এটার ঢুকার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু ওরা বললো যে 305 জন রেজিস্ট্রেশন করতে পারছে, ঢুকছে। তার কথা মতো হচ্ছে ওখানে কিছু ওই প্লাজমা টিভির মতন স্ক্রিন ছিল বাহিরে, ওগুলো দেখছে, অনেক সাংবাদিক ওখানে দাঁড়িয়েছিল। এই আর তুমি যদি বলো যে এখন নেত্রী কি বলেছে, আসলে অনেকে দেখছি আমরা ওখানে লিখছিলেন যে নেত্রী আপনি ইয়েটা দেন, বাংলায় বলেন, বাংলায়। আসলে এটা তো ইন্টারন্যাশনাল মিডিয়া, ওখানে বাঙালি নাই, আর বাংলাদেশে বাঙালি তো নাই। ভারতীয় বাঙালি যারা ছিলেন ওরা সব ওয়েল অ্যান্ড গুড ইংলিশ জানেন, এবং পুরাটাই ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে। ওখানে বাংলায় বললে তো ওরা বুঝবে না, বাংলারে আবার ট্রান্সলেট করতে আরো 5 জন লাগবে। পরবর্তীতে আমি আবার এটাকে বাংলায় জিস্ট অংশটা, মানে মেইন যে মুদ্রা অংশটা, সেটা আমি আবার বাংলায় বিশ্লেষণ করে দিয়ে দিছি। আপনারা যারা জানতে চান এটা আপনারা এসএসআপির ইউটিউব চ্যানেলে পাবেন। এটা বিভিন্ন পত্রিকাতেও আসছে। বাংলায় পুরা ওনার ভাষণটা বিভিন্ন
পত্রিকাতে আসছে, বেশ কিছু অনলাইন পত্রিকা দেখলাম বাংলায় আসছে। তো ওখানে একটা জিনিস আজকে মজার ছিল, সেটা হচ্ছে যে মহিবুল ইসলাম নফেল এবং হুম জননেত্রী শেখ হাসিনা দুইজনে একটা জায়গায় একদম পুরো হুবাহু মিল। নফেল বলল যে আমরা বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি চাই, সকলের হুম সহাবস্থান চাই, সকলে মিলে দেশ গড়তে চাই, মানে কোনো ইয়ে নাই যে অমুক তমুক ওগুলা নাই। ঠিক হুম হুম নেত্রীও সেম কথা বলছেন যে আমার ফাঁসি দেন, আমার বিচার হবে, সব ঠিক আছে, কিন্তু হুম রাজনীতিতে সুস্থ হইতে হবে, সকলের রাজনৈতিক অধিকার আছে, যেসব লোকগুলো নয় মিথ্যা মামলা এগুলো উঠাই নিতে হবে, রাজনীতির হুম সুস্থ ধারার একটা রাজনীতির পরিবেশ তৈরি করেন, সকলে মিলে রাজনীতি, সকলে মিলে দেশ সামনে এগিয়ে নিয়ে যান, পেছনে ফেরার ইয়ে নাই। এবং আরেকটা মজার জিনিস যেটা, সেটা হচ্ছে যে অতীতে বা বিভিন্ন সময় দেখছো যেমন উনি ডিপ স্টেটের কথা বলে, ওই বলে সে বলে, আজকে কিন্তু এটা পুরোটাই এড়িয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ইউনূসের কিছু কৃতকর্ম তুলে ধরা হইছে। কারণ ওখানে আমাদের একজন এনএসএ এবং ডিপ্লোম্যাট পলাশ ছিল। তো সে তো ইউনূসের ব্যাপারে তদন্ত করেছে, সে নিজে বইও লিখেছে। সে বলেছে, আর নেত্রীর যে কথা সেটা হচ্ছে নেত্রী কারো প্রতি কোনো বিদ্বেষ দেখায়নি। বলছে কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। ভুল বুঝাইয়া আমার সন্তানদেরকে নামানো হয়েছিল রাস্তায়। হুম হুম সুতরাং কোনো বিদ্বেষ কারো প্রতি নাই। দেশ এগিয়ে নিয়ে যেতে হবে, দেশ এগিয়ে নিয়ে যেতে হইলে সকলকে সুস্থ পথে রাজনীতি করতে হবে। তো এইটার একটা সিগন্যাল কি জানো? যে এইটা আমার মতে এই মুহূর্তে পর্যন্ত দেশের যে অবস্থা, তাতে ওনার হুম এই কথাটা কিন্তু মানুষ যদি, মানুষ বলতে আমি হুম যদি আওয়ামী লীগের হুম যেসব নেতা, কর্মী বা শুভাকাঙ্ক্ষী আছে এরা যদি প্রপারলি এই কথাটাকে হুম জায়গায়, জায়গায় পৌঁছাইতে পারে যে নেত্রী বলেছেন সুস্থ ধারার রাজনীতি, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই এবং সকলের সম অধিকার নিশ্চিত করে সহাবস্থানে থেকে রাজনীতি করতে দিতে হবে। এই কথাগুলো যদি পৌঁছায়া দিতে পারে, তাহলে কিন্তু এটা ভালো হুম ক্লিক করবে। কারণ সে এখন পর্যন্ত তুমি আমাদের দেশে থেকে এই শেখ আপনার হাসিনা কি কাজটা ফাঁকি মনে দিতে হবে, হয় মাইরা ফেলাবো, কাইটা ফেলাবো, এগুলা বলে বিএনপি জামাত সব। আপনার কি মনে কিন্তু হয় শেখ হাসিনা ঠিক তার আপনার বিপরীত। কি আপনার কি মনে হয় বাংলাদেশে সেই পরিস্থিতি আছে? দেখো বাংলাদেশের সেই পরিস্থিতি আছে কি নাই এইটার বিচার বিশ্লেষণ করতে গেলে এটা বিশাল জিনিস। পক্ষেও অনর্গল ২ ঘন্টা বলা যাবে, বিপক্ষেও ২ ঘন্টা বলা যাবে। সুতরাং ওই জায়গাটার ভিতর ঢুকছি না। কিন্তু আমাদের দেশের যেই ক্ষতি ইউনূস করে দিয়ে গেছে বা যেই ক্ষতি বাংলাদেশের হয়েছে, এই মুহূর্তে সুস্থ ধারার রাজনীতি এবং সহাবস্থান ছাড়া এই দেশকে উন্নয়ন বা আগের জায়গায় ফিরিয়ে নেয়া যেতে পারবে না তুমি ২০০ বছরও। ২০০ বছরও সম্ভব না, যে অবস্থা এখন আছে। এখন যদি এই রাজনীতি, সহাবস্থান এগুলো যদি ঠিক না থাকে তাহলে তো বাংলাদেশ সিরিয়া হবে, লিবিয়া হবে, ভাই, এরকম হবে। আমরাও চাই না বাংলাদেশ সিরিয়া হোক। আমরা তো বারবার শান্তির কথা বলেই আসছি। কিন্তু সেখানে উগ্রবাদটা ছড়াচ্ছে কারা? মৌলবাদী গোষ্ঠীরাই কিন্তু ছড়াচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে বর্তমান যেগুলো চলতেছে, প্রত্যেকটা বিষয় যদি আপনি একটা একটা করে দেখেন, সবার আগে কিন্তু আঘাত দিচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের আইডিওলজির উপর। ওটা নিয়ে কথা বলবেন, আপনাকে ট্যাগ লাগায় দিবে আওয়ামী লীগ। কিংবা আপনি যদি নিউট্রালও কথা বলেন, আপনাকে জোর করে আওয়ামী লীগের ট্যাগিং করা হবে। আপনার কি মনে হয় এগুলো স্বাভাবিক? দেখো এটা স্বাভাবিক না, কিন্তু যেমন এই যে ট্যাগিং এর রাজনীতি আগেও চলছে, এখনো চলছে। মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ গত ৫৪ বছরও কেউ করে নাই, কিন্তু গত ২-২.৫ বছরে করছে। তার কারণ কি জানো? যে ভ্যাকুয়াম ছিল। কারণ মুক্তিযুদ্ধের ধারক বাহক যে দলটা, সেই দলটাই নেই, সেই দলটাই নাই। সুতরাং এরা এখন যা ইচ্ছা তাই করে। কিন্তু যদি কালকে আওয়ামী লীগ ঢুকে আবার সে আগের মতো রাজনীতি করতে পারে, যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ব্যান্ড তুলে দেওয়া হয়, তাহলে এই যে এখন যেগুলো লাফাইতেছে না, এরা সবাই গর্তে চলে যাবে, এরা একটাও বাইরে থাকবে না। এবং তুমি দেখো এই ডিসেম্বর, আজকে তো এখন তো আগস্ট মাসে আজকে ৬ তারিখ চলে, তুমি আগস্টের ৩০ তারিখ, সেপ্টেম্বরের ফার্স্ট উইক দেখো যে কত লোক দেশের বাইরে ভাগতেছে। সব ভাগবে, কারণ ওরা যা করছে কামাইছে, এরাও কামাইছে, কামাইয়ে নিয়ে তারাও এখন চলে যাবে। তারাও জানে যে আমরা এখন চলে গেলে ৫-১০ বছর না আসলেও দেশে চলবে। হুম এরা কামাইছে। তো এটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে পারে,
বাকি সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে বাংলাদেশে, উদীচী মুদিচির মতো এইসব, এরা যখন আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে ফিরে আসবে, এই মৌলবাদীদের উত্থান আবার একটু চাপা পড়বে। আর যদি মৌলবাদীরা এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি ছেড়ে দাও, মনে করো যে না তুই কি করবা, এখন তো আর আমার দেশে মৌলবাদী কেন, আমার দেশে 98% মুসলমান, এখন মৌলবাদী কয়ে কি তুমি বাংলাদেশের এই সমস্ত হুজুরদের জবাই করে দিবা? সমস্ত হুজুরদেরকে জবাই করার কথা তো আসতেছে না না না, এখানে, সমস্ত যে মাদ্রাসা বন্ধ করে দিতে আসতেছে পারবা? কোনটা? সমস্ত মাদ্রাসা বন্ধ না, করবা? দেখেন, হুজুরদেরকে তাহলে জবাই করা কিংবা মাদ্রাসা বন্ধ করা বিষয়টা এই জায়গায় আসতেছে না। পয়েন্ট তাহলে কোনটা কি? আপনি দেখেন, আপনার পয়েন্ট বুঝতে হবে। আপনি সুস্থ ধারার রাজনীতি চান, কিন্তু সন্ত্রাসকে গলায় আগলে ধরে তো সুস্থ ধারার রাজনীতি হয় না। সমাজকে আগে সন্ত্রাস মুক্ত করতে হবে। সন্ত্রাসী কারা? এই যে জুলাই যোদ্ধারা, যারা নিজেদেরকে যোদ্ধা দাবি করে, জুলাই যারা যোদ্ধা? যেখানে সেখানে গ্যাঞ্জাম করে। না না, জুলাই যোদ্ধা যারা, যারা নিজেদের খুব ইয়ে মনে করে, তার কারণটা কি? তোমার একটা কথা আমি বললাম যে আওয়ামী লীগ না থাকার কারণে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, একটা ভ্যাকুয়াম, হুম, একটা শক্তি নাই। হুম, আর একটা শক্তি যেটা আছে সেটাও দুর্বল, দুর্বল শক্তি, হুম, কন্ট্রোলিং হুম, পাওয়ার নাই। এখন আওয়ামী লীগ যদি রাস্তায় ফিরে আসে, রাস্তায় যখন ফিরে আসবে, তুমি এর দূরও বাদ দাও, একদম নর্মালি চিন্তা করো গা, তোমার আশপাশে দুই বাড়িতে মারামারি হয়, এক্সাম্পল, দুই হুম, বাড়ি শক্তিশালী, মারামারি যদ্দুর হয়, গালাগালি, ওই লাঠি নিয়ে এ ওরে ধরে ও এরে ধরে, এর দূরের ভিতরে কিন্তু কেউ কারো মাথায় বাড়ি দেয় না। কিন্তু এক হুম, পরিবার যদি দুর্বল হয়, বাকি আরেক পরিবার এসে কিন্তু মাইরা মাথা মুথা ভেঙ্গে দেয়। তোমার এক হুম, চাচার যদি 10 পোলা থাকে আর তোমার বাপের যদি 2 পোলা থাকে, তাহলে 10 পোলার বাপ তোমার চাচারা আইয়া হুম, তোমাকে সম্পত্তি দখল করে নিয়ে যাবো গা। কিচ্ছু করতে পারবে না, কারণ তোমরা তো 2 জন, এরা তো 10 জন। তোমরা যদি 10 হুম, জন হও, তখন কি হবে? তখন কিন্তু টায়াটা ওই দূরে থাইকা বলবে যে মারো, কাটো। তো ওইটাই বললাম যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, যেহেতু আওয়ামী লীগ হুম, নাই মানে বিশাল ভ্যাকুয়াম আছে। এবং এই হুম, কথাগুলো বলার মতন কেউ নাই বাংলাদেশে। আছে যারা, তারাও ভয়ে নিশ্চুপ। কালকে যদি বলে যে ঢাকা শহরে ছাত্রলীগের নামতে দেওয়া হবে, আওয়ামী লীগের ব্যান্ড তুলে দেওয়া হবে, এই জুলাই সন্ত্রাসীগুলো কি তুমি মনে করো এভাবে মপ করতে যাবে? এক ফারজানা সান্তানা, ফারজানা কান্তা মেয়ে এইটা, হে যেভাবে একা জুলাই সন্ত্রাসীরা মাইরা রাস্তায় ল্যাংটা করে দিছে পিটাইয়া হেরা, এরপরও তারা মাইর খেয়েছে, জেলে গেছে, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু পিটাইছে তো রাস্তার উপর, ওর তো এর চেয়ে লজ্জাজনক কিছু নেই। তাহলে এখন কালকে যদি শান্তা ফারজানার মতন এরকম যদি 10,000 পোলাপাইন দাঁড়ায় যায় ছাত্রলীগ আওয়ামী লীগের, যে বাবা বহু করেছো, আর করিও না, এবার করতে হলে মাইর খাইবা, তখন কি হবে অবস্থাটা? কোথায় যাবে? কিন্তু আপনি আপনি যতটা সহজভাবে বলছেন, বিষয়টা এতটা সহজ না। কারণ বিগত ২ বছরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেক পরিবার অনেক নির্যাতনের শিকার হয়েছে। তারা কিন্তু ছাড় দিবে না। সুতরাং আপনি মনে করেন দেখো, এখন এখানে অনেক আইসা পরিবার, অনেক পরিবার নির্যাতিত হয়েছে, তারা ছাড় দিবে না, ঠিক আছে। হুম, এখন আমি তোমার একটা প্রশ্ন করি, আমাকে একটা জবাব দাও তুমি। বলেন। একটা প্রশ্ন করি, আমার এক বাল্য বন্ধু আছে, একসাথে পড়ালেখা করছে, হুম, ওর নামটা হচ্ছে শাফকাতুল আলম জুয়েল। ওর আচ্ছা। বাবা এক সময় প্রগতি ইন্ডাস্ট্রি আছে না, হুম, যেটা হুম, সেনাবাহিনী গাড়ি বানায়, ওটা ম্যানেজার ছিলেন উনি। ও কিন্তু ছোট থাকতে ও পুরো পরিবারে আওয়ামী লীগ করতো, ওর ফাদার মারা গেছে, মাদার জীবিত আছে, একটা ভাই একটু মেন্টাল অটিস্টিক টাইপের, ও হুম, আছে, আর একটা বড় ভাই আছে, উনি চাকরি করে, উনি আলাদা থাকে, আর ও থাকতো আমাদের সাথে একই এলাকায়। বাবা মারা গেছে, ওই ছোট থাকতে বাবা মারা গেছে, সুতরাং টাকা পয়সা যা ছিল এগুলো তো সব এমনি এমনি গেছে, বাড়িঘরও বেচা খাইছে। শেষ পর্যন্ত গত 20 বছর যাবৎ ওর অবস্থাটা হচ্ছে, তুমি যদি একবেলা খাওয়াও তো সে খাইছে, যদি না খাও সে কাউরে বলেও নাই যে আমি খাই নাই। এই মা ভাইও খুব কষ্ট করে, কিন্তু নিবেদিত প্রাণ আওয়ামী লীগ। সে আবার আমাদের এলাকার, আমার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে ইউনিটের আওয়ামী লীগের সেক্রেটারি 1 নাম্বার, জয়েন্ট সেক্রেটারি 1 নাম্বার, ঠিক আছে। আমার পুরো এলাকার ছাত্রলীগ আওয়ামী লীগ যে যেদিকে পারছে তো ভাগছে ভাগছে, আওয়ামী লীগের যারা আছে তারাও চুপচাপ, একদম কথা বলে না, চুপ।
কিন্তু ও কিন্তু ঠিকই এলাকার রাস্তায় ঘুরতেছে, ওর সিগারেট কেউ না কেউ কিনা দিতেছে, ওরে কেউ না কেউ ডাইকে একটা সিঙ্গের একটা চা খাইতেছে, ওগুলা খাইতেছে, আর ও আওয়ামী লীগের কথা কয়। কিন্তু ওর বিরুদ্ধে একটা মামলা নাই। তবে এক সময়, এখন না, এটা তোমার 88 সালের কথা বলতেছি, ছাত্রলীগ করার কারণে আব্দুল্লাহ নোমানের মিটিং এ বোমা হামলা করছিল, একদম সরাসরি। আব্দুল্লাহ নোমান তো খাদ্যমন্ত্রী হুম বিএনপির। হুম সুতরাং মিটিং এ ওই সময় ওরে নিয়ে যায়, এমন মারা হয়েছে যে ওর একটা কিডনি নষ্ট হয়ে গেছিল মাইরের ঠেলায়। বিএনপির পলায়ন জবাই করে দিত, যদি 5-7 মিনিট দেরিতে জবাই করে দিত। মানে অন্য আরেকটা ছেলে ছিল এই অবস্থা। এবং এখনো আওয়ামী লীগ বলে, সবাই জানে যে আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। নট এ সিঙ্গেল মামলা তার বিরুদ্ধে, তার কেউ একটা থাপ্পড় দিতেও আসেনি। সে কিন্তু ঘুরতেছে, কারণটা কি বলতো এবার তুমি কি বলবা? সে লিয়াজু করতেছে? না, সে কি করছে? কারণ কারণ হচ্ছে সে তার জায়গা থেকে বিগত 17 বছর সেভাবেই রাজনীতি করছে যাতে করে অন্য কারোর সঙ্গে কোনো বৈরী সম্পর্ক তৈরি সে না হয়। আওয়ামী লীগের মিছিলের লোক জোগাড় করছে, জায়গায় জায়গায় যায় বলছে, সবাইরে ডাকছে, মিছিল করছে, কিন্তু হুম, কোনোদিন একটা রিক্সাওয়ালার একটা থাপ্পড় দেয়নি। ওইটাই তো বললাম। সব আওয়ামী হ্যাঁ, লীগাররা তো খারাপ না। কিন্তু মবের শিকার হচ্ছে তার মানে কারা? যারা হচ্ছে মানুষের পাছে আঙ্গুল দিচ্ছে তারা। কিছু না কিছু করছে না। আপনি একদম কিছু না করলে তো আপনার পাছায় কেউ আঙ্গুল দিবে না। আপনি কিছু না কিছু করছেন ভাইয়া। নাহলে আওয়ামী লীগ কি হুম, খালি এই যে যেগুলো পালাইয়া গেছে, যেগুলো মবের শিকার হয়েছে, এগুলা ছাড়া আর কেউ কিছু করে নাই? এগুলা এটা ছাড়া একটা কি আর ভালো আওয়ামী পয়েন্ট লীগ নাই? বলছেন। এগুলো এটা ছাড়া একটা আওয়ামী লীগ ভালো আছে? পয়েন্ট বলছেন। এটা একটা ভালো 8 পয়েন্ট কোটি বলছেন। মানুষ, 8 কোটি মানুষ আওয়ামী লীগ করে। 8 কোটি বর্তমানে। এই 8 কোটির মধ্যে পালাইছে কত? 5,000 1-1.5 লাখ। পালাইয়া গেছে? না, না, 5,000 পালাইছে। 5,000 পালাইছে। ধরো আরো 20,000 মাইর ধরে খাইয়া ঘুপচেমে আছে। আর মামলা যারা খাইছে তো খাইছে। ঠিক আছে না? যারা মামলা খাইছে খাইছে। তাইলে ধরো আমি সব ধরলাম 5 লাখ। 8 কোটি থেকে 5 লাখ গেলে আর কত থাকে? আরো তো 7.5 কোটি আছে। 7,95,00,000। এরা হুম, তো ঠিকই আছে, সবাই চুপচাপ আছে, কেউ চাকরি করতেছে, কেউ হয়তো আগে রাস্তাঘাটে যায় একটু জোর গলায় কথা কইতো, এখন আর কথা কয় না, চুপচাপ থাকে। গত 17 বছরে বিএনপি জামাত যে অবস্থায় ছিল সেম অবস্থায় আছে। হ্যাঁ, এটা ঘটনা হচ্ছে গত 17 বছরে যা হয় না, বা গত 54 বছরও যা হয় না, এইবার হুম। সেটা হয়েছে। ওই যে প্রচুর ঘর বাড়ি অমুক তো ভাঙছে টাংছে। এইটা হচ্ছে তোমার 17 বছর ক্ষমতায় থাকার কারণে একটা শক্তি চলে আসে কিন্তু। আপনি কি এটাকে লিগ্যালাইজ করছেন নাকি আবার? কোনটাকে? না, 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 এই লিগালাইজ যে করছি না। আমি তোমাকে, বাংলা না, না, ওই যে আমি তোমার 17 কিছুক্ষণ, বছর ধরেন 17 আমি বছর 20 তোমারে বছর বলছিলাম, ক্ষমতায় থাকলে ক্ষমতা থেকে চলে গেলেই তার বাড়ি ভাঙতে হবে। এটা কোন নিয়মের মধ্যে না, 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 পড়ে? না, না, ওইটার নিয়মটা না। আমি তোমার কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি যদি পক্ষে কথা বলি তাও 2 ঘন্টা বলতে পারবো, বিপক্ষে কথা বললে তাও 2 ঘন্টা বলা যাবে। এটা পক্ষ সুতরাং বিপক্ষ এদের, না তো। হ্যাঁ, না, এটা এই যে মেইন হচ্ছে ভাঙতে দিচ্ছে, আমি এই বললাম যে গত, ধ্যান ধারণাটাই চেঞ্জ করতে হবে। না, না, আমি হচ্ছে গত 54 বছরে যা হয় নাই, গত 54 বছরে যা হয় নাই, এবার তা হইছে, আমি এই কথাটা বলছি।